বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, না দুঃখিত, চেয়ারপারসন না, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 5 আগস্টের পর উনার উচিত ছিল 6 আগস্ট বাংলাদেশে প্রবেশ করা। কিন্তু উনি ঠিক কোন শঙ্কার কারণে, কোন ভয়ের কারণে বাংলাদেশে প্রবেশ করেন নাই, এটা আমি আজ অবধি উদ্ধার করতে পারি নাই। বিএনপির উদ্দেশ্যে একটা প্রশ্ন, তারেক রহমান কেন বাংলাদেশে আসে না? উনি কেন এখনো বাংলাদেশে আসার মতো সৎ সাহস অর্জন করতে পারেন নাই? 5 আগস্টের পর উনার পছন্দের প্রিয় পাত্র, শুনেছি তারেক রহমান এই আন্দোলনের মাস্টার মাইন্ড, বিএনপির একাধিক নেতা এমনটা বলেছে। যদি তিনি আন্দোলনের মাস্টার মাইন্ড হয়ে থাকেন, সেক্ষেত্রে তিনি ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়েছেন। তিনি যদি ডক্টর ইউনূসকে নিয়োগ দিয়ে থাকেন, তাহলে তিনি কেন বাংলাদেশে আসেন নাই? তার তো সকল মামলা প্রত্যাহার করা হয়েছে। এমনকি 21 আগস্ট গ্রেনেড হামলার যে মামলা ছিল, ওইটাও খারিজ করে দেওয়া হয়েছে। তিনি বেকসুর খালাস পেয়েছেন। তাহলে এখনো তিনি বাংলাদেশে কেন আসেন না? বিএনপির ভাইরা, আমি আপনাদের থেকে জানতে চাচ্ছি, আপনারা তো কমেন্টে গালমন্দ করেন, এটা আপনাদের অভ্যাস। একটা প্রশ্ন, এই মুহূর্তে বাংলাদেশে ফেসিবাদ নাই, শেখ হাসিনা নাই, আওয়ামী লীগ নাই, সেই ক্ষেত্রে তারেক রহমানের প্রতিবন্ধকতা আসলে কোথায়? তিনি কেন আসতে পারছেন না? সবকিছু তো উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এ পর্যন্ত প্রায় 10 বার 10টা তারিখ তিনি নির্ধারণ করেছেন, কিন্তু এখন পর্যন্ত একটা তারিখেও তিনি বাংলাদেশে আসার কথা মুখেও বলেন নাই। আমার এই মনটা খুব জানতে চায়, তারেক রহমান বাংলাদেশে কেন আসছেন না? কিসের সেই ভয়? সেনাবাহিনী? গঠনমূলক সমালোচনা করি। দেখেন, তারেক রহমান 2007 সালে 111 চলাকালীন 111-এর যে সেনা সমর্থিত সরকার, ফখরুদ্দিন এবং মইনু আহমেদের যে সরকার, সেই সরকারের কাছে মুচলেকা দিয়েছেন এই মর্মে, তিনি আর কখনো বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো কথা বলবেন না, কোনো মন্তব্য করবেন না, কোনো ধরনের রাজনৈতিক অভিলাষ থাকতে পারবে না। এই মর্মে তিনি মুচলেকায় স্বাক্ষর করে সেফ এক্সিট নিয়ে ইংল্যান্ডে চলে গেছেন, লন্ডনে থাকেন। তাহলে তিনি কিভাবে বাংলাদেশে আসবেন? সেনাবাহিনী তো একটা প্রতিষ্ঠান। এখানে যাদের কাছে তিনি মুচলেকা দিয়েছিলেন তারা তো বিষয় না, বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। তার যে 1 থেকে 6 হাওয়া ভবন প্রতিষ্ঠার মাধ্যমে দেশে দুর্বৃত্তায়ন, দুর্নীতি, অপকর্ম, কমিশন বাণিজ্য এবং সারা দেশে একযোগে যে বোমা হামলা ঘটিয়েছিল জেএমবি, জামাতুল মুজাহিদিন বাংলাদেশ, ওই জঙ্গি সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক, অন্যতম আশ্রয় প্রশ্রয়দাতা ছিলেন তারেক রহমান। তিনি কিন্তু হাওয়া ভবনে বসে তাদেরকে নার্সিং করতেন। বাংলা ভাই, শায়েখ আব্দুর রহমান, মুফতি হান্নান, এদেরকে কিন্তু তিনি আশ্রয় প্রশ্রয় দিয়েছেন। এটা কিন্তু ওপেন সিক্রেট। এটা কিন্তু আপনারা ব্যত্যয় ঘটাতে পারবেন না, সুযোগ নাই। ইতিহাস তো আসলে বদল করা যায় না। অনেকে চেষ্টা করে ইতিহাস বদল করার, কিন্তু কজন পারে ইতিহাস বদল করতে বলেন তো? একটা জিনিস আমি গতকাল দেখলাম, তারেক রহমানের ফেসবুক পেজে সেখানে একটা স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসের সারমর্মটা আমি আপনাদেরকে বলি। অস্ট্রেলিয়ান পার্লামেন্টের এমপি আবেগাল বয়েড, তিনি উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে গণতন্ত্র, বাংলাদেশের নির্বাচনী যে প্রার্থী তাদের নিরাপত্তা নিয়ে তিনি শঙ্কিত। এইখানে তারেক রহমান ইনক্লুডেড। তারেক রহমান নিজেও শঙ্কার মধ্যে আছেন বাংলাদেশের নির্বাচনী পরিস্থিতি, বাংলাদেশে আদৌ নির্বাচন হবে কিনা, বাংলাদেশের প্রার্থীদের জীবন নাশের হুমকি আছে। দেখেন, বিএনপি দীর্ঘ 17 বছর ক্ষমতার বাইরে, ক্ষমতার আশেপাশেও তারা ছিল না। তাদের অন্যায়ের কারণে কিন্তু 17 বছর তারা ক্ষমতার আশেপাশে আসতে পারে নাই। এটা তো বিএনপি চাইলে অস্বীকার করতে পারবে না। বিএনপি এখন ক্ষমতার খুব কাছাকাছি আছে, তারা যেটা ভাবে, তবে প্রেক্ষাপট ভিন্ন, বাস্তবতা অনেক দূরে। তারেক রহমান এই যে বাংলাদেশে আসবেন, তার একটা শঙ্কা আছে। 17 বছরে বিএনপির সবাই নির্যাতিত, নিপীড়িত তাদের ভাষ্য অনুযায়ী, এবং তাদের কেউ কিন্তু ক্ষমতার স্বাদ গ্রহণ করে নাই। 2001 থেকে 2006 সাল যারা তরুণ এমপি ছিল, তারাও কিন্তু চাইবে নতুন করে আবারও এমপি হতে, এবং যারা 90 দশকের সিনিয়র রাজনীতিক ছিল, তারাও কিন্তু চাইবে নতুন করে এমপি হতে। এখন এই 2001 থেকে 2006 এমপিরা এবং 96 এর পূর্বে যারা এমপি ছিল, তারা, এই যে দুইটা গ্রুপ, এবং এই 17 বছরে যারা দুর্দিনে রাজনীতি করেছে, যারা ছাত্রদল, যুবদল থেকে উঠে এসেছে, বিশেষ করে যুবদলের চাঁদাবাজ নয়ন এবং নারায়ণগঞ্জের জাকির খান, যারা কারা নির্যাতিত, এরাও তো প্রত্যাশা করে মনোনয়নটা, তাই না? এখন ধরেন, যদি বিএনপি ওই 90 দশকের নেতাদেরকে মনোনয়ন দেয়, মনোনয়ন যদিও একটা তালিকা দেওয়া হয়েছে, এখান থেকে অনেক বদল আসবে, আমি আপনাদেরকে নির্দ্বিধায় বলে দিতে পারি। এবং এই যে 2001 থেকে 2006 যারা এমপি ছিল, যাদের মোটামুটি কন্ডিশন ভালো, ফ্রেশ, দুর্নীতি একটু কম করেছিল তুলনামূলকভাবে, তাদের তো মনোনয়ন দিতে হবে। এখন নতুন যে প্রজন্ম সৃষ্টি হয়েছে, এদেরকেও তো মনোনয়ন দিতে হবে। অর্থাৎ
বিএনপির একটা জগা খিচুড়ি লেগে গেছে। চাইলেও শীর্ষ নেতৃত্ব যারা তারেক রহমান সিদ্ধান্ত নিতে পারবেন না। কারণ একই আসনে 5 থেকে 6 জন প্রার্থী দাঁড়িয়ে গেছে ধানের শীষ প্রতীকে। তাদের সবাইকে তো আপনি ফেলে দিতে পারবেন না। একজনকে দিলে আরেকজন পেছন থেকে টানাটানি করবে, যেটা আওয়ামী লীগের 2018 এবং 2024 নির্বাচনে আমরা দেখেছি। এরকম একটা বিশ্রী অবস্থার মধ্যে তারেক রহমান কিভাবে আসেন? তার দলের মধ্যে যে আভ্যন্তরীণ কুন্দল, এই কুন্দলের মধ্যে তো ফাঁদে পড়ে যাবেন তারেক রহমান। এই কুন্দল থেকে তিনি আদৌ রক্ষা পাবেন কিনা তার কোনো নিশ্চয়তা নাই। এই জন্য তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। অস্ট্রেলিয়ান পার্লামেন্টে এটা নিয়ে আলাপ হয়েছে এবং সেটা তিনি শেয়ার করেছেন তার প্রোফাইলে। তার মানে বুঝে নিতে হবে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এমন দিকে আগাচ্ছে, আগামীতে নির্বাচন আর হবে না। এটা খোদ তারেক রহমান তিনি নিজেও বুঝে গেছেন যে বাংলাদেশে নির্বাচন সহসায় হচ্ছে না। এবং ডক্টর ইউনূস তিনি যে নির্বাচন দিয়ে ক্ষমতায় অন্যদেরকে বসানোর জন্য আসেন নাই, এটা তারেক রহমান খোদ বুঝে গেছেন। এখন যদি বুঝে যেয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা আওয়ামী লীগকে বাধা দিয়েন না। গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে কখনোই দীর্ঘমেয়াদে শাসন ব্যবস্থা ঠিকঠাকভাবে পরিচালনা কেউ করতে পারে না। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেন, তাহলে এখন যে আপনারা আওয়ামী লীগের সাথে যে আচরণ করতেছেন, আওয়ামী লীগের কর্মীদের উপর যে নির্যাতন নিপীড়ন করতেছেন, এগুলা কি ফ্যাসিজম না? আপনারা না শোষিত ছিলেন? তো আপনারা শোষিত ছিলেন, এখন আপনারা শাসক হয়ে আবার সেম অন্যদেরকে শোষিত বানাচ্ছেন। এগুলা তো ঠিক না। যে কোনো একটা ধারে থাকেন। আপনারাই বলবেন ফ্যাসিজম ভালো না, আবার আপনারাই ফ্যাসিস্ট হয়ে নতুন করে জেগে উঠবেন, এটা তো হইল না। বিএনপির ভাইয়েরা যতই গালমন্দ করেন না কেন, বাস্তবতা আপনাদেরকে মানতে হবে। গত 1 বছরে আপনারা যে চাঁদাবাজি করেছেন, এটা না করলেও পারতেন। ক্ষমতায় আসতেন চমৎকার ভাবে, আওয়ামী লীগকে চাইলে অপ্রাসঙ্গিক করে দিতে পারতেন আপনারা, কিন্তু সেটা আপনারা করেন নাই। আপনারা ধৈর্য 17 বছর ধরেছেন, কিন্তু একটা বছর ধৈর্য ধরতে পারেন নাই। এবং আপনাদের শীর্ষ নেতাদের ভুলভাল সিদ্ধান্তের কারণে কিন্তু একটা জগা খিচুড়ি লেগে গেছে। আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী করে যাই, বাংলাদেশে যদি ইনক্লুসিভ ফেয়ার ইলেকশন হয়, ইনক্লুডেড বাংলাদেশ আওয়ামী লীগ, আমি নির্দ্বিধায় বলতে পারি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কেন আসবে জানেন? আওয়ামী লীগ কিন্তু কিছু করে নাই। আওয়ামী লীগের সফলতা একটাও নাই। গত 1 বছরে যদি দল আওয়ামী লীগ বলে তারা সফল, তাদের সাংগঠনিক শক্তিশালী অবস্থা হয়েছে, এটা ভুল ধারণা। আপনাদের সীমাহীন দুর্নীতি, আপনাদের অপরাজনীতি, আপনাদের দুর্বৃত্তায়ন, আপনাদের খুন, গুম, ধর্ষণের যে অভয়ারণ্য সৃষ্টি করেছেন পুরো দেশব্যাপী, চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে গেছে বাংলাদেশের মানুষ। এই যে অপকর্মগুলা এবং এই সরকারের সীমাহীন ব্যর্থতা, এই সব কিছুকে আওয়ামী লীগের 15 বছরের যে দায় আপনারা চাপান, তাদের যে দোষ আপনারা ধরেন, এই 1 বছরে সেই দোষগুলো ওভারকাম হয়ে গেছে। কারণ এই 1 বছরে আপনারা যা করেছেন, 15 বছরে এর থেকে অনেকাংশে কম করেছিল আওয়ামী লীগ। বাংলাদেশে ফেয়ার ইলেকশন হইলে, শেখ হাসিনা যদি বাংলাদেশে নাও আসতে পারেন, তাকে যদি নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয় এবং আন্তর্জাতিক সব কমিউনিটি যদি নির্বাচন পর্যবেক্ষণ করে, অর্থাৎ ইনক্লুসিভ ইলেকশন হইতে হবে, ফ্রি অ্যান্ড ফেয়ার, আমি নিশ্চিতভাবে বলতে পারি আওয়ামী লীগ মিনিমাম 220টা আসনে জয়লাভ করবে। এটা কিন্তু আওয়ামী লীগের অর্জন না, এটা হচ্ছে কি আপনাদের ব্যর্থতার কারণে মানুষ তুলনা করেছে। এই তুলনামূলক ফলাফলের কারণে আপনারা গুহারা হারবেন, এইটুক নিশ্চিত থাকেন। গালমন্দ করেন, কোনো সমস্যা নাই, কমেন্ট বক্স উন্মুক্ত আছে, বাট যেটা বাস্তবতা ওইটা আপনাদেরকে মানতে হবে। তারেক রহমান ঠিক এই কারণে বাংলাদেশে আসেন না। তিনি জানেন তার দলের মধ্যে যে আভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হয়েছে, তিনি সেটা কোনোভাবেই থামাইতে পারবেন না। ভালো থাকবেন, পারলে শেয়ার করে দিন। ধন্যবাদ।